আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বাংলাদেশ ত্রয়োদশ নির্বাচনের আমেজ সারা বাংলাদেশে আনাচে কানাচে বইছে। এর অলরেডি বিভিন্ন দল তাদের প্রার্থিতা ঘোষণা করেছে, বিভিন্ন প্রার্থীকে তাদের মনোনয়ন চূড়ান্ত করেছে, যার ফলে তারা নিজ নিজ এলাকায় প্রচারণা শুরু করেছে। বাংলাদেশের আকাশে বাতাসে ত্রয়োদশ নির্বাচনের ধ্বনি শোনা যাচ্ছে। ঠিকঠাক থাকলে হয়তো আগামী ফেব্রুয়ারি মাসে 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নির্বাচন হবে ইনশাল্লাহ। তো আজকে ত্রয়োদশ নির্বাচনের আরপিও অধ্যাদেশ জারি করা হয়েছে। আজকে দেখলাম যে আরপিও অধ্যাদেশের মধ্যে অনেক কিছু যুক্ত করা হয়েছে, যা বিগত 16-17 বছরে ছিল না। নতুন আরপিওতে অনেক কিছু সংযোজন করা হয়েছে। আজকে আমি বিস্তারিত এখনই আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করছি। নতুন আরপি অনুযায়ী জোট করে নির্বাচন করলেও যার যার দলীয় প্রতীক নিয়ে ভোটের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আগে দেখা গেছে যে ছোট দলগুলো বড় দলগুলোর সাথে যদি জোট করে তাহলে বড় দলগুলোর মার্কা নিয়ে ছোট দলগুলো নির্বাচন করত, কিন্তু এই নির্বাচনে তথা ত্রয়োদশ নির্বাচনে ছোট দল হোক বড় দল হোক যার যার নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। বড় দলের প্রতীক নিয়ে ছোট দল নির্বাচন করার আর সুযোগ নেই। খুবই ভালো একটি সিদ্ধান্ত। তারপরে দেখা যায় প্রার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির পদ ছাড়তে হবে। যারা সংসদ সদস্যে প্রার্থী হবেন তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পদ থাকতে পারবে না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা পরিচালনা কমিটির গভর্নিং বডিতেও থাকা কেউ জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবে না। আমরা দেখতে পাই যে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে, গভর্নিং বডিতে বিভিন্ন সম্মানিত ব্যক্তিরা থাকেন। তারা যদি ওই কমিটিতে থাকেন তাহলে সেই কমিটি থেকে বের হয়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে হবে, আর না হয় তাদের প্রার্থিতা বাতিল হতে পারে। নতুন আরপিওতে এটাই বলা হয়েছে। তারপরে আরও রয়েছে আদালত ঘোষিত ফেরারি পলাতক আসামি প্রার্থী হতে পারবে না। বিভিন্ন কেস মামলার মাধ্যমে যদি কেউ ফেরারি আসামি হয়ে থাকে বা নিজের এলাকায় থেকে পালিয়ে অন্য দেশে বা অন্য গ্রামে, অন্য জেলাতে গিয়ে যদি কেউ পালিয়ে থাকে, যারা ফেরারি আসামি, পলাতক আসামি হিসেবে পরিচিত, তারাও ত্রয়োদশ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হতে পারবে না। 16 বছর পরে নির্বাচনে এবার সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করতে পারবে। বিগত 16-17 বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমলে এই আরপিও অধ্যাদেশটি স্থগিত করা হয়েছিল, এই অনুচ্ছেদ স্থগিত করা হয়েছিল। কিন্তু এই ত্রয়োদশ নির্বাচনে সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করবে। তারা যদি প্রত্যেকটা ভোট কেন্দ্রে থাকে তাহলে ভোটাররা সাহস পায়, জনগণ খুব আনন্দের সাথে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। তারপর একক প্রার্থী হলেই জেতা যাবে না, না ভোট চালু হয়েছে। আগে আরেকটি নিয়ম ছিল যে কোনো আসনে যদি একজন প্রার্থী থাকে তাহলে সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়ে যাবে বা এমপি হয়ে যাবে, কিন্তু এই ত্রয়োদশ নির্বাচনে সেই সিস্টেমটি আর থাকছে না। এটাকে সংশোধন করে না ভোট করা হয়েছে। অর্থাৎ যদি একজন প্রার্থী থাকে, একজন প্রার্থীর যে মার্কা থাকবে সেটা থাকবে, আর নিচে বা উপরে থাকবে না ভোট। আপনি কি তাকে চান কি চান না, এরকম না ভোট থাকবে। যদি না ভোট জয়যুক্ত হয় তাহলে নির্বাচন কমিশন হয়তো আবার তফসিল ঘোষণা করবে। তারপরে যদি একের অধিক প্রার্থী না থাকে তাহলে এই প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে। তারপর সমান ভোট পেলে পূর্ণ ভোট হতে পারে। যদি কোনো আসনে দুই প্রার্থী সমান সমান ভোট পায় অথবা 3 প্রার্থী সমান সমান ভোট পায় তাহলে নির্বাচন কমিশন ইচ্ছা করলে আবার নতুন করে ভোটের তারিখ দিয়ে ভোট করতে পারে। আগে হয়তো লটারির মাধ্যমে এই সিদ্ধান্তটা হতো, এখন লটারি আছে, আবার ইচ্ছা করলে পূর্ণ ভোটও হতে পারে। তারপর জামানত বেড়ে 50,000 টাকা হয়েছে। অর্থাৎ আগে ছিল 20,000 টাকা,
সেটা 30,000 টাকা বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। যদি জামানত বাতিল হয় তাহলে 50,000 টাকায় গচ্ছা যাবে। তারপরে দল আচরণবিধি লঙ্ঘন করলে 1.5 লাখ টাকা জরিমানা। কোনো দল যদি নির্বাচনের সময় অথবা নির্বাচনের আগে পরে আচরণবিধি ভঙ্গ করে তাহলে তাকে ওই দলকে 1.5 লাখ টাকা জরিমানা করবে। এবারে প্রথম চালু হলো আইটি পোস্টাল ভোটিং পদ্ধতি। এটা খুবই একটি ভালো সিদ্ধান্ত, কারণ আমাদের দেশের অনেক প্রবাসী বিভিন্ন দেশে রয়েছে, তারপর অনেক রয়েছে সরকারি চাকরির কারণে বিভিন্ন নিজ জেলা থেকে অন্য জেলাতে থাকে, তারপর সরকারি দায়িত্বের কারণে নিজ এলাকায় না থেকে অন্য এলাকায় থাকে। তারা যদি ইচ্ছা করে, তারপর আবার আরেকটি রয়েছে যে যারা জেলখানাতে রয়েছে তারাও ইচ্ছা করলে ভোট দিতে পারবে পোস্টাল ভোটের মাধ্যমে, যে পদ্ধতিটি আগে ছিল না। ইচ্ছা করলে জেলের মধ্যে যারা আছে তারা, প্রবাসীরা, সরকারি চাকরিজীবী যদি তাদের জন্মস্থান থেকে অন্য জায়গায় থাকে তারাও পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিতে পারবে। খুবই সুন্দর একটি সিস্টেম। তারপরে দেখা যায় কোনো কেন্দ্রে অনিয়ম বা গোলযোগ হলে ইসি পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা পেয়েছে। এখানে আগে ছিল যে যে কেন্দ্রের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে তাহলে শুধু এই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে বা হবে, এরকম আইন ছিল। কিন্তু এখন ইসির কাছে এমন ক্ষমতা এসেছে, তারা এমন ক্ষমতা পেয়েছে, তারা ইচ্ছা করলে পুরো আসনের ভোট স্থগিত করতে পারবে। এটাও খুবই ভালো সিদ্ধান্ত। তারপর দেখা যায় যে বর্তমানে তো এআইয়ের যুগ। এআই এর অপব্যবহার নির্বাচনী অপরাধ হিসেবে গণ্য হবে। কেউ যদি এআই দিয়ে বিভিন্ন আলতু ফালতু ভিডিও বানিয়ে কাটসাট করে এভাবে সেভাবে যদি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় তাহলে সেটা অবশ্যই এবং অপরাধ হিসেবে গণ্য করা হবে। সেটা এই ত্রয়োদশ নির্বাচনীতে যেটা নতুন এসেছে। তারপর হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে প্রার্থী নির্বাচিত হওয়ার পরেও ব্যবস্থা নিতে পারবে ইসি। কেউ হলফনামাতে মিথ্যা তথ্য দিয়ে, ভুলভাল তথ্য দিয়ে এমপি হয়ে গেছে, সংসদ সদস্য হয়ে গেছে, যদি নির্বাচন হওয়ার পরে, এমপি হওয়ার পরে ইসি নির্বাচন কমিশন তদন্ত করে যদি তার বিরুদ্ধে হলফনামায় মিথ্যা তথ্য পায় তাহলে ইসি ইচ্ছা করলে সেই সংসদ সদস্যের পদ স্থগিত করতে পারবে অথবা বিভিন্ন ব্যবস্থা নিতে পারবে। আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে তারা সেটা নিতে পারবে। তারপর সংশোধিত আরপিওর 2 নম্বর অনুচ্ছেদে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর নাম যুক্ত করা হয়েছে। এটাও খুবই ভালো একটি সিদ্ধান্ত যে শুধু সেনাবাহিনী না, 3 বাহিনী নির্বাচনে যদি সরকার যদি চায় নিরাপত্তার জন্য সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী 3 বাহিনীকেই রাখতে পারবে। এটাও খুবই ভালো সিদ্ধান্ত, কারণ যেহেতু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই নির্বাচনের সময় যদি 3 বাহিনীর সবাই যদি থাকে, কারণ নির্বাচনের সময় নিরাপত্তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করে, 3 বাহিনী যদি থাকে তাহলে জনমনে খুবই একটা সাহস থাকবে ভোট দেওয়ার জন্য। তারপর দেখা যায় যে 8 নং অনুচ্ছেদ পরিমার্জন করে ভোট কেন্দ্র তথা পোলিং স্টেশন প্রস্তুতের ক্ষমতা রাখা হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তার হাতে। তারা তালিকা করে কমিশনের অনুমোদন নেবে। জেলা নির্বাচন কর্মকর্তারা কোথায় ভোট হবে, ভোট কেন্দ্র অর্থাৎ কোন কোন জায়গায় কোন কোন প্রতিষ্ঠানে হবে সেটা তারা নির্বাচন করে ইসি থেকে অর্থাৎ নির্বাচন কমিশন থেকে অনুমোদন নেবে। তারপর 9 নম্বর অনুচ্ছেদ পরিমার্জন করা হয়েছে রিটার্নিং অফিসার কোনো ভোট গ্রহণ কর্মকর্তাকে বরখাস্ত করলে তা ইসিকে অবহিত করতে হবে। তারপর আরো দেখা যায় যে 27 নম্বর অনুচ্ছেদ আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং বিষয়টি যুক্ত করা হয়েছে। প্রবাসী নির্বাচনী এলাকার বাইরে কর্মরত এই বিষয়টি আমি আগেই বিস্তারিত বলেছি। এখানে দেখা যায় যে 29 নম্বর অনুচ্ছেদ পরিমার্জন করে ভোট কেন্দ্রে গণমাধ্যম কর্মীদের প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। 36 নম্বর অনুচ্ছেদে ভোট গণনার সময় গণমাধ্যম কর্মীদের উপস্থিত থাকার বিধান যুক্ত করা হয়েছে। হয়তো গত যে 2-3টি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে এই ইয়াগুলি ছিল না, সাংবাদিকরা ভোট কেন্দ্রে যেতে পারতো না, তারপরে ভোট গণনার সময় তারা থাকতে পারতো না, তো সাংবাদিকদেরকে অনেক দূরে রাখা হয়তো যেন এই 2 নম্বরই করা যায় আর কি আছে। যাই হোক, ত্রয়োদশ নির্বাচনে খুব সুন্দর একটি সিস্টেম করা হয়েছে। সাংবাদিকরা ভোট কেন্দ্রে যেতে পারবে, লাইভ প্রচার করতে পারবে, তারপরে ভোট গণনার সময় সাংবাদিকরা থাকতে পারবে, হয়তো লাইভ প্রচার করতে পারে, এরকম এটা বলা হয় নাই যে লাইভ প্রচার করতে পারবে কিনা, তো সম্ভবত লাইভ প্রচার করতে পারবে।
37 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে গণনার ফল যোগ করার আগে রিটার্নিং কর্মকর্তা প্রয়োজন মনে করলে প্রিজাইডিং অফিসারের হাতে বাতিল হওয়া ভোট পরীক্ষা করতে পারবেন। তিনি যদি এমন ব্যালট পান যা বাদ দেওয়া ঠিক হয়নি, সেটি সংশ্লিষ্ট প্রার্থীর ভোট হিসাবে গণ্য হবে। সুন্দর একটি সিস্টেম। অনেক প্রিজাইডিং অফিসার রয়েছে, তারা যদি কোনো প্রার্থীর পক্ষ হয়ে কোনো ভোট নষ্ট হয়েছে এরকম মনে করে যদি ফেলে দেয় বা রেখে দেয়, সেটা রিটার্নিং কর্মকর্তা ওই ভোটগুলিকে যাচাই বাছাই করার ক্ষমতা রয়েছে। তিনি ইচ্ছা করলে ওই ভোটগুলি বাতিল না করে সংশ্লিষ্ট যে প্রার্থীর ভোট সেই প্রার্থীর মধ্যে পক্ষে রেখে গণনা করতে পারবেন। খুবই ভালো সিদ্ধান্ত। তারপর আমরা দেখতে পাই যে 91 নম্বর অনুচ্ছেদ, অনিয়মের জন্য কেন্দ্র ভোট বাতিলের পাশাপাশি প্রয়োজনে পুরো নির্বাচনী এলাকার ফল বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে ইসিকে। অর্থাৎ অনেক সুন্দর কিছু নিয়ম যুক্ত করা হয়েছে, পরিমার্জন করা হয়েছে, যেগুলি আগে হয়তো স্থগিত করা হয়েছিল, এই বছর নতুনভাবে সেগুলি যুক্ত করা হয়েছে। আরপিও অধ্যাদেশ পরে আমাদের কাছে খুবই ভালো লেগেছে, কারণ আমাদের মনের মধ্যে যে সংখ্যাগুলি ছিল, আমাদের মনে, ভোটারদের মনে যে সংখ্যাগুলো সৃষ্টি হওয়ার সম্ভাবনা, সেই সবগুলি বিষয় এখানে যুক্ত করা হয়েছে। অর্থাৎ সবাই খুশি মনে ভোট দিতে পারবে, নির্ভয়ে ভোট দিতে পারবে। যদি মনের মধ্যে কোনো সংখ্যা থাকে, সেই সংখ্যাগুলো আরপিওতে যুক্ত করা হয়েছে। সুতরাং ভোটারদের কোনো টেনশন করার কারণ নেই। সবাই ভোটের জন্য প্রস্তুত নিন। অনেক বছর আমরা ভোট দিব। আমি নিজেও এই পর্যন্ত কোথাও ভোট দিতে পারি নাই, কোনো জাতীয় নির্বাচনে ভোট দেয়নি। এই বছর ইনশাল্লাহ জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার ইচ্ছা আছে, আল্লাহ যদি তৌফিক দেয়। তো বন্ধুরা, তাহলে আজকে বিদায় নিলাম। নতুন তথ্য পেলে অবশ্যই সবার আগে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।